স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক আমদানি বন্ধ করল ভারত। বলেন তো আপনার স্বামী কয়জন? মমতাজকে পিপি। গণতন্ত্র ফেরানোর একমাত্র উপায় নিরপেক্ষ নির্বাচন, বলছেন মঈন খান। এবং সর্বশেষ জানাবো ভারত পাকিস্তান যুদ্ধ হত্যার পরিস্থিতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক আমদানি বন্ধ করল ভারত। নিজেদের ভূখণ্ডের উত্তর পূর্বাঞ্চল দিয়ে বেশ কিছু বাংলাদেশি ভোগ্য পণ্যের আমদানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ভারত। নিষেধাজ্ঞা এসেছে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে। নয়াদিল্লি বলছে এখন থেকে শুধু কলকাতা ও নভোসেবা সমুদ্র বন্দর দিয়ে তৈরি পোশাক ভারতে ঢুকতে পারবে। অন্য সব বন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক রপ্তানির নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ভারতের নতুন এই সিদ্ধান্তে প্রতিবেশী দেশটিতে বাংলাদেশের রপ্তানি ব্যাপকভাবে চাপে পড়বে বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্র চীনের উপর যে চড়া শুল্ক আরোপ করেছে, ভারতের এই পদক্ষেপ বাংলাদেশের জন্য তার চেয়েও কঠোর। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাষ্ট্রগুলোতে বাংলাদেশ গত কয়েক বছর ধরে বড় অঙ্কের পণ্য রপ্তানি করছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে দুই দেশের পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞা ঘটনা ঘটে। প্রায় এক মাস আগে ভারত থেকে বেনাপোল, ভুমরা, সোনা মসজিদ, বাংলাবান্ধা, বুড়িমারি স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুযোগ বন্ধ করে দেয় বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বলেন তো আপনার স্বামী কয়জন? মমতাজকে পিপি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মোহাম্মদ সাগরকে গুলি করে হত্যা মামলায় 4 দিনের রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে কারাগারে পাঠিয়েছে আদালত। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান তার জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। শুনানিকালে পিপি জানতে চান মমতাজের স্বামী কয়জন, নাম কি। এদিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলায় তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় মমতাজের পক্ষে তার আইনজীবী মাসুদুল রহমান লিংকন জামিন চেয়ে আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, মামলার ঘটনার সঙ্গে তিনি কোনোভাবে জড়িত নন। তিনি এজাহারভুক্ত আসামি, কিন্তু তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। শারীরিকভাবে অসুস্থতা, জামিনের প্রার্থনা করছি। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, মমতাজ বেগম সাধারণ রাস্তা থেকে পার্লামেন্টে গিয়ে পৌঁছেছেন। পার্লামেন্টের মতো পবিত্র জায়গায় গানের জলসা বসাতেন, বিরোধীদের বিরুদ্ধে অসম্মানজনক বক্তব্য দিতেন, সংসদকে কলুষিত কলঙ্কিত করেছেন। সংসদে যাবে কারা? আইন প্রণেতা, শিক্ষিত, মার্জিত মানুষ। মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না তারা, সংসদ সদস্য হয়েছে ভোট চুরি করে, রাতের ভোটে। সংসদে দাঁড়িয়ে জিয়াউর রহমান খালেদা জিয়ার বাপের নাম জানতে চান। বলেন তো আপনার বাপের নাম কি? স্বামী কয়জন? স্বামীর নাম কি? এ সময় বিচারক তাকে থামিয়ে দিয়ে মামলার বিষয়ে কথা বলতে বলেন। গণতন্ত্র ফেরানোর একমাত্র উপায় নিরপেক্ষ নির্বাচন, বলছেন মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি প্রতিহিংসা রাজনীতি চায় না। জিয়াউর রহমানের দল সব গণতন্ত্রকামী মানুষকে সঙ্গে নিয়ে দেশ গঠন করতে চায়। বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র ফিরিয়ে আনতে একমাত্র উপায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। ডক্টর মঈন খান বলেন, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে উন্মুখ হয়ে আছে। গণতন্ত্রের জন্য আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি। গণতন্ত্র পুনরুদ্ধারে দ্রুত সুষ্ঠু জাতীয় নির্বাচন অতি জরুরি। তিনি বলেন, আওয়ামী লীগ দেশের স্বাধীনতা নিজেদের দাবি করে বাংলাদেশ থেকে গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে। স্বাধীনতা অর্জনের পর একটি দল গণতন্ত্র ধ্বংস করে একদলীয় বাকশাল কায়েম করেছিল। তারা সবসময় জনগণের মতামত উপেক্ষা করেছে। ফলে 2024 সালে ছাত্র জনতার আন্দোলনে তাদের পতন ঘটে। এখন গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই। ভারত পাকিস্তান যুদ্ধোত্তর পরিস্থিতি। যে কোনো যুদ্ধ, ছোট বা বড়, সংক্ষিপ্ত বা দীর্ঘ, তা মানুষের উপর ব্যাপক প্রভাব বিস্তার করবে। সেটা নেতিবাচক কিংবা ইতিবাচক, দুটোই হতে পারে, যার ফলে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে সমাজে এক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাবে। যুদ্ধে যে দেশ বিজয়ী হয়েছে কিংবা পরাজিত, উভয় ক্ষেত্রে পরিবর্তনটা যেমন অনিবার্য হয়ে পড়ে। বিশেষ করে পরাজিত দেশে সে লক্ষণ দ্রুতই স্পষ্ট হয়ে ওঠে। অবশ্য সেটা বিজয়ের ক্ষেত্রে হতে পারে, যেমন দ্বিতীয় মহাযুদ্ধে ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ইংরেজ জাতির মহাবীর হিসেবে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু যুদ্ধোত্তর নির্বাচনে তিনি শোচনীয়ভাবে পরাজিত হয়েছিলেন। গত 7 থেকে 10 মে সংঘটিত ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধের কথাই ধরা যাক। এই যুদ্ধে পরিষ্কারভাবে পাকিস্তান বিজয়ী হয়েছে। সেজন্য দেশটি 11 মে বিজয় উৎসব পালন করে। আর এ উপলক্ষে পাকিস্তানের একজন সাংবাদিক লিখেছেন,
একমাত্র বলিউডের সিনেমায় এই বিজয় ছিনিয়ে নিতে পারে। মূলত কথাটা এসেছে কার্গিল যুদ্ধের উপর নির্মিত বলিউড ছবির ঘটনা থেকে। সেই যুদ্ধে কে বিজয়ী কে পরাজিত তা নির্ধারণ করা একটা লম্বা বিতর্কের বিষয়। ওই যুদ্ধ নিয়ে ভারত কমপক্ষে 6-7টা চলচ্চিত্র নির্মিত হয়েছে, যা ভারতীয় সেনাবাহিনীর বিজয়ের কথা ছাড়া আর কিছুই নয়। 1999 সালের ওই যুদ্ধটা সংঘটিত হয়েছিল কার্গিলে, যে এলাকাটি নিয়ন্ত্রণ রেখা থেকে ভারত অধিকৃত কাশ্মীরের 11 কিলোমিটার ভেতরে প্রায় 16,000 ফুট উঁচুতে অবস্থিত। অর্থাৎ পাকিস্তান বাহিনী ভারত অধিকৃত কাশ্মীরের 11 কিলোমিটার ভেতরে ঢুকে কার্গিল দখল করে নেয়। ভারতের সেনাবাহিনী এটা জানার পর উভয় পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়। এটা ছিল মারাত্মক এক যুদ্ধে পাকিস্তান একটু সুবিধাজনক অবস্থানে থাকলেও তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও আন্তর্জাতিক চাপে পড়ে সেনা প্রত্যাহারে বাধ্য হন। আর পাকিস্তান সেনা প্রত্যাহারের পরই ভারতীয় বাহিনী ওই স্থান পুনর্দখল করে। তৎকালীন পাকিস্তানের সেনা প্রধান জেনারেল পারভেজ মুশাররফ এই প্রত্যাহার মেনে নিতে পারেননি। তার ফলে সেনা প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। আমি তখন পরিবেশ বিষয়ক একটি সেমিনারে অংশগ্রহণ করতে ইসলামাবাদ গিয়েছিলাম। সেখানে একটা হোটেলে অবস্থান করছিলাম। সম্ভবত সেই দিনটি ছিল 1999 সালের 12 অক্টোবর। হঠাৎ শুনলাম নওয়াজ শরীফ সেনাপ্রধান জেনারেল পারভেজ মুশাররফকে বরখাস্ত করেছেন। তার স্থলে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন তৎকালীন আইএসআই প্রধানকে। সেদিন পারভেজ মুশাররফ শ্রীলঙ্কা সফর শেষে ইসলামাবাদ ফিরছিলেন, কিন্তু তাকে বহনকারী বিমানটিকে করাচি আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে দেওয়া হচ্ছিল না। তখন অত্যন্ত উত্তেজনাকর একটি পরিস্থিতি বিরাজ করছিল। টেলিভিশনের সামনে বসে সবাই উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় পার করছিল। এরই মধ্যে শোনা গেল করাচির কোর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আজিজ করাচি বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন। ওখানেই পারভেজ মুশাররফ বিমান অবতরণ করেছে। ততক্ষণে সেনাবাহিনী প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে গ্রেপ্তার করে ক্ষমতা দখল করে ফেলেছে। অন্যদিকে নওয়াজ শরীফের নিয়োগকৃত সেনাপ্রধান সেনা সদর দপ্তরে ঢুকতে ব্যর্থ হন। এটা ছিল যুদ্ধ পরবর্তী একটি পরিস্থিতি বা পরিবর্তন, যা যুদ্ধের পর অনেক দেশে ঘটে থাকে। এবারে যুদ্ধের সময়ও নওয়াজ শরীফের ছোট ভাই শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী। অপরদিকে সেনাপ্রধান হচ্ছেন জেনারেল অসীম মনির। এবারও পাকিস্তানের সশস্ত্র বাহিনী যুদ্ধক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে থাকা সত্ত্বেও কোনো আমেরিকার চাপে এত দ্রুত যুদ্ধবিরতি মেনে নেওয়া হলো তা নিয়ে ইতোমধ্যে প্রশ্ন ওঠা শুরু করেছে। তা কতদূর গিয়ে দাঁড়াবে এই মুহূর্তে বলা মুশকিল। তবে সেনাপ্রধান জেনারেল অসীম মনির গত 15 এপ্রিল যে আবেগঘন বক্তৃতা দিয়েছিলেন তাতে বড় কিছু অর্জন করার স্বপ্ন ছিল। মনে হচ্ছে সেই স্বপ্নের বাস্তবায়ন অপূর্ণ রয়ে গেছে। জেনারেল মনির তার ভাষণে কাশ্মীরকে জগুয়ার শিরা হিসেবে উল্লেখ করেছিলেন। শুধু তাই নয়, কাশ্মীরের লড়াকু বীর জনগণকে কখনোই পরিত্যাগ করবেন না বলে উল্লেখ করেছিলেন। সুতরাং কোথায় যেন একটা রহস্য লুকিয়ে আছে। মনে হচ্ছে এই দ্রুত যুদ্ধবিরতির ফলে সেনাপ্রধান যে লক্ষ্য অর্জন করতে চেয়েছিলেন তা হয়তো অর্জিত হয়নি। সুতরাং দ্বন্দ্বের একটা জায়গা রয়ে গেছে। তা ভবিষ্যতে কি রূপ নেয় তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। তবে পাকিস্তানের জন্য সবচেয়ে দুর্ভাগ্যজনক দিক হচ্ছে এই যুদ্ধকে কেন্দ্র করে জাতীয় ঐক্য গড়ে তোলার যে সুযোগ সৃষ্টি হয়েছিল তা হাতছাড়া হয়ে যাওয়া। ইমরান খানকে মুক্তি দিয়ে সেটা করা সম্ভব ছিল, কিন্তু সেনাপ্রধান শরীফ ব্রাদার্স ও পিপিপি এর মিলিত শাসন চক্র ইমরান খানকে কোণঠাসা করতে জাতিকে যেভাবে বিভক্ত করেছে তা জাতীয় অনৈক্যের পক্ষে গেছে। খুব শিগগিরই বিজয়ের উচ্ছ্বাস শেষ হয়ে যাবে। পাকিস্তানের রাজনীতি আরেকটি বাস্তবতার মুখোমুখি হবে। অন্যদিকে ভারত এই যুদ্ধে পরাজিত হয়ে ব্যাকফুটে চলে গেলেও শাসক গোষ্ঠী প্রোপাগান্ডা মেশিন অর্থাৎ গদি মিডিয়া যে কোনো একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে বিজয়ের